ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আমি কল ব্যাক ফাংশনটা আপনাদের দেখানো হয়নি, তাই না? বলছিলাম লাস্ট ক্লাসে যে কল ব্যাক ফাংশন, এটা দেখিয়ে তারপর আমরা টাস্ক করা শুরু করব। একটু বেশি সময় লাগবে না, 2-3 মিনিট সময় লাগবে, সময় দিন 2 মিনিট, জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি। ওকে, একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাবে, বেশি সময় লাগবে না। আচ্ছা, কলব্যাক ফাংশনটা অ্যাকচুয়ালি পিএইচপিতে ইনবিল্ট আমাদের এই অপশনটা আমাদেরকে প্রোভাইড করতেছে যে আমরা যখন যে কোনো ধরনের পাস বাই ভ্যালু দেখেছি, পাস বাই রেফারেন্স দেখেছি আগে ফাংশনের ক্ষেত্রে, সবসময় দেখতাম যে হয় ভ্যালু পাঠাচ্ছি অথবা রেফারেন্স পাঠাচ্ছি, মানে অ্যাড্রেস পাঠাচ্ছি, রাইট? বাট এখন আমরা দেখবো যে ফাংশনের মাধ্যমে আমরা অন্য একটা ফাংশনকে পাঠাতে পারি কিনা, একটা ফাংশনের প্যারামিটার হিসেবে অন্য একটা ফাংশন পাঠাতে পারি কিনা, এরকম একটা কনসেপ্ট এখানে বিল্ড করব। সো a callback function is a function which passed as an argument to into another function. একটা ফাংশন যে কিনা আরেকটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে যায়। দিস ইজ নট রিকারশন আর কলব্যাক ফাংশন দুইটা ডিফারেন্ট জিনিস। রিকারশন কি, যেই ফাংশনটা এক্সিকিউট হয় এই ফাংশনটাই তাকে নিজে কল করে, আবার এটাকে বলতেছে রিকারশন। আর কলব্যাকটা কি? কলব্যাকটা হচ্ছে যে ফাংশনের আর্গুমেন্ট হিসাবে আমাদের আরেকটা ফাংশন যাবে, ফাংশনের আর্গুমেন্ট হিসেবে আরেকটা ফাংশন যাবে। Any existing function can be used as callback function. To use a function as callback function, pass a string containing the name of the function as the argument of another function. নামটা পাঠাতে হবে, ফাংশনের নামটা স্ট্রিং হিসাবে পাঠাতে হবে, স্ট্রিং হিসাবে। লেট মি শো ইউ অ্যান এক্সাম্পল, ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা ফাংশন দেওয়া আছে উপরে, ফাংশনটা এক্সক্লেইম, এটার মধ্যে স্ট্রিং আসবে, সেই স্ট্রিংটাকে রিটার্ন করবে। আরেকটা ফাংশন আছে হচ্ছে আস্ক, সেটার মধ্যে একটা স্ট্রিং আসবে, সেই স্ট্রিংটাকে রিটার্ন করবে। ওকে, আরেকটা ফাংশন আছে ফাংশন প্রিন্ট ফরম্যাটেড, এখানে একটা স্ট্রিং আসবে, একটা ভ্যারিয়েবল আসলো, সেই ভ্যারিয়েবল আসলো, আর ফরম্যাট আরেকটা ভ্যারিয়েবল আসলো, এবং ইকো করতেছে ভ্যারিয়েবলটাকে ফাংশন হিসাবে, ভ্যারিয়েবলটাকে ফাংশন হিসাবে ইকো করতেছে। হাউ? বিকজ যে ফাংশনগুলোকে আমরা কলব্যাক করতেছি, যে ফাংশনগুলোকে আমরা পাঠাচ্ছি, সেই ফাংশনগুলোকে স্ট্রিং হিসেবে আমরা কনসিডার করব। স্ট্রিং, সেই ফাংশন নামগুলোকে স্ট্রিং হিসেবে জাস্ট পাঠাই দিব। এখানে প্রিন্ট ফরম্যাটেড হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ আ স্ট্রিং, আ সিম্পল স্ট্রিং, সেই হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিংটা আসলো হচ্ছে এই str, আর এক্সক্লেইম এই স্ট্রিংটা আসলো হচ্ছে ফরম্যাটে। এখন চেক করবে যে এক্সক্লেইম নামের কোনো ফাংশন এক্সিস্ট করে কিনা, এক্সক্লেইম নামের কোনো ফাংশন এক্সিস্ট করে কিনা। এই পর্যন্ত হচ্ছে এটা রেগুলার একটা স্ট্রিং হিসেবে সে কনসিডার করতেছে এই পর্যন্ত, কিন্তু ভিতরে যখন ঢোকার পরে বলতেছে কলিং দ্য ফরম্যাট কলব্যাক ফাংশন। ফরম্যাটটাকে আমরা কি হিসাবে পেলাম? স্ট্রিং। হ্যাঁ, যদি কিনা সেই স্ট্রিং এর আবার সেই স্ট্রিং নেমের যদি আবার কোনো ফাংশন থাকে তাহলে সেটা কল করব, ওই নামের যদি কোনো ফাংশন থাকে তাহলে সেটাকে কল করবো, সেটাকে তখন আমি ফাংশন হিসাবে কনসিডার করবো, যে ভ্যারিয়েবলটা এখানে নিলাম। এখন ইসের ক্ষেত্রে আমরা পিএইচপির ক্ষেত্রে কি কখনো টাইপ লিখি যে এটা ইন্টিজার টাইপ, এটা ফ্লোট টাইপ বা স্ট্রিং টাইপ লিখি না, আমরা জাস্ট ডলার সাইন দিয়ে ও বুঝে নেয় যেটা কি টাইপ। সো সেম ভাবে এটাকে যখন পাঠালাম, ও পরে ফরম্যাট ফাংশন হিসেবে কল করবে। ফরম্যাট ফাংশন হিসেবে কল করাতে এক্সক্লেইম ফাংশনটা কল হবে, বিকজ প্রথমে আমি এক্সক্লেইম ফাংশন দিয়ে এই ফাংশনটাকে, প্রিন্ট ফরম্যাটেড ফাংশনটাকে কল করতেছি, এক্সক্লেইম ফাংশন উইথ প্যারামিটার। তো আমি এখানে এক্সক্লেইম পাচ্ছি, এক্সক্লেইম ফাংশনটা কল হবে, এবং স্ট্রিং যেটা পাঠিয়েছি এখান থেকে হ্যালো ওয়ার্ল্ড, সেই হ্যালো ওয়ার্ল্ডটা স্ট্রিং এ গেল, আমরা এখানে নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড 1, আর দ্বিতীয়টার নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড 2। এখন যদি রান করি, যে প্রথমটা হ্যালো ওয়ার্ল্ড 1 আসছে এক্সক্লেইম সহ, পরেরটাতে হ্যালো ওয়ার্ল্ড 2 কোশ্চেন মার্ক সহ, আস্ক মার্ক সহ। সো প্রথমবার যখন কল করতেছি এক্সক্লেইমটা কল হলো, দ্বিতীয়বার যখন কল করতেছি তখন আস্কটা কল হলো। যদি কিনা এখানে আমরা বানান ভুল করি, যেমন ধরেন আস্ক 1 লিখলাম, এখন রান করি, আসবে না, পরেরটা আসছে না, প্রথমটা এক্সিকিউট হচ্ছে, প্রথমটা আসবে, দ্বিতীয়টা এক্সিকিউট হচ্ছে। হোয়াট ইফ আই পুট 1 হিয়ার, এটা যদি কল করি, এখন কি হবে?
কি আসবে, লেখা আসবে কি বা কিছু আসবে নাকি আসবে না? সেকেন্ডটা রান করবে স্যার, ফার্স্টটা করবে না। হ্যালো ওয়ার্ল্ড 2 ফার্স্ট কোনোটাই আসবে না, কোনোটাই আসবে না, বিকজ কলব্যাক তখন আর কাজই করবে না। বিকজ প্রথম কলব্যাকটা যদি ঠিকমতো কাজ না করে থাকে, পরের কলব্যাকগুলো আর কাজ করবে না। বুঝতে পেরেছি? রেগুলার ফাংশন আর কলব্যাক ফাংশনের মধ্যে এইটুকুই শুধু পার্থক্য। আন্ডারস্টুড? জি স্যার। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা আপনারা খুব বেশি ইউজ করবেন না। যারা কিনা ফাইনালে গিয়ে যে কুয়েরি ইউজ করবেন শুধুমাত্র তাদেরই, তাও জাভাস্ক্রিপ্টের সময়, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে কলব্যাক ইউজ করা হবে, এই যে কুয়েরি কলব্যাক এখানে গিয়ে ইউজ করবেন। আর হচ্ছে যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এজাক্স হ্যান্ডেল করব তখন হয়তো বা দুই একবার কলব্যাক লাগতে পারে, ম্যাক্সিমাম সময় আপনারা ইউজ করবেন না। মানে এত মানে এলিমেন্টারি লেভেলে আসলে আমরা কলব্যাক ইউজ করি না, আরো অ্যাডভান্সে গিয়ে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আজকে টাস্ক। আজকে আমাদের টাস্ক ভেরি ইজি, যদি কিনা আগের ল্যাবগুলো করে থাকি। আর যদি আগের ল্যাবগুলো করে না থাকি তাহলে আগে আগের ল্যাব কমপ্লিট করতে হবে, তারপরে এটাতে হাত দিতে হবে। আপনি আগেই এটাতে হাত দিতে পারবেন, কারণ এখানের কাজগুলো হচ্ছে আগের ল্যাবের কাজগুলো, সব কিছু প্রিভিয়াস ল্যাব 2 ল্যাব 3 এর কাজ সব এখানে কন্টিনিউ করা হয়েছে। শুধুমাত্র দুইটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে ইনক্লুড রিকোয়ার্ড আর হচ্ছে সেশন কুকি। তো সেশন কুকির কোড আমি অলরেডি দিয়ে দিছি, ইউ নো হাউ টু হ্যান্ডেল দ্যাট। আর ইনক্লুড রিকোয়ার্ড কিভাবে করা ইউ নো ভেরি ওয়েল, ইনক্লুড দিয়ে ফাংশন দিয়ে অথবা রিকোয়ার্ড ফাংশন দিয়ে। সো এখানে প্রথম ছবিটা আমরা স্টেপ বাই স্টেপ যাই। প্রথম ছবি যেটা দেখতে পাচ্ছেন পাবলিক হোম পেজ, এই ল্যাবটা যারা কমপ্লিট করে ফেলতে পারবো এই উইকের মধ্যে তাদের মিড টার্মের প্রজেক্ট 70 to 80% ডান। মিডের প্রজেক্ট 70 to 80% ডান। মিডে আমি খুবই বেসিক জিনিসপত্রগুলো দেখবো মিডে। ঠিক আছে, দেখেন ভালো করে খেয়াল করেন সবাই। এখানে বলে দিছে দিস ইজ আ ডেমো ডিজাইন, ইউ ক্যান চুজ ইউর ওন ডিজাইন। দ্যাট মিনস এখানে যেটা দিয়ে দেওয়া আছে এটা আপনার, এটা একদম হুবহু এটা আপনার ইউজ করতে হবে না, আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। বাট সবগুলো রিকোয়ারমেন্ট জানি ফুলফিল থাকে, সবগুলো রিকোয়ারমেন্ট জানি ফুলফিল হয়, এটা মাথায় রাখতে হবে। এখানে একটা যে কোনো একটা কোম্পানির নাম দিলাম, এক্স কোম্পানি। ওয়েলকাম টু এক্স কোম্পানি, আমাদের হোম পেজ। এটা দেখে কি মনে হচ্ছে? ইজন্ট দিস হেডার, navigation bar or header, right? And what about this footer? So এই header আর footer টা দুইটা ডিফারেন্ট ফাইল থেকে আসতেছে, যেহেতু প্রত্যেকটা পেজে এগুলো আছে, রাইট? বুঝতে পেরেছি? হেডার ফুটার যে মানে header.php নামের একটা ফাইল থেকে আসতেছে, ফুটারটা footer.php নামের একটা ফাইল থেকে আসতেছে। ক্লিয়ার সবাই এতটুকু? জি স্যার। আচ্ছা, সো যেহেতু আমরা এখন লগড ইন অবস্থায় নাই, সেহেতু এই জায়গায় লেখাগুলো কি থাকবে? লগ ইনে কোনো ইনফরমেশন থাকবে না, হোম পেজ থাকবে, লগ ইন থাকবে এবং রেজিস্ট্রেশন পেজ থাকবে, তিনটে লিংক থাকবে অনলি। ওকে, আর কপিরাইট কত সালের কপিরাইট আপনারা আপনাদের মতো ইনফরমেশন দিবেন। বললাম তো এটা ডেমো ডিজাইন, আপনারা আপনাদের মতো ইউজ করেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় পেজে এটা স্ট্যাটিক পেজ, এই যে ওয়েলকাম টু এক্স কোম্পানি স্ট্যাটিক। আপনারা কোনো ছবি অ্যাড করতে চান, কোনো ইনফরমেশন অ্যাড করতে চান, ইটস আপ টু ইউ, যে কোনো কিছু অ্যাড করে নিতে পারেন। 2 নম্বরের পেজে বলা হয়েছে রেজিস্ট্রেশন পেজ, 2 নম্বর পেজ। আমরা যদি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করি তাহলে আমাদেরকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসবে। হেডারটা ঠিক আছে, আগের হেডারটাই, ফুটারও ঠিক আছে, আগের ফুটারটাই, শুধু মাঝখানের এই অংশটুকু ভিউটা চেঞ্জ হয়েছে। আগেরটা ছিল আমাদের home.php, এখন আসছে হচ্ছে registration.php। এখন registration.php তে যে ডিজাইনটা আছে এটা অলরেডি ল্যাব 3 তে করে ফেলছেন না? ল্যাব 3 তে অলরেডি ডান। তো সেইখানে data.json এর ফাইল পাঠানো, ডাটা পাঠানো হয়েছে data.json এ, ওটাতেও জি স্যার ওখানে সেভ করা হয়েছে। তাহলে এই আমি ধরে নিলাম প্রথম কাজটা আর দ্বিতীয় কাজটা করতে আপনাদের একদমই সময় লাগবে না, যেহেতু দ্বিতীয় কাজটা ডান, রাইট? প্রথম কাজটা এবং দ্বিতীয় কাজটা, শুধু একটা হেডার বানাবো, একটা ফুটার বানাবো, আর হেডারটাকে অ্যাড করব, ফুটারটাকে অ্যাড করব। দুইটা ডিফারেন্ট ফাইল থাকবে, header.php, footer.php। ইনক্লুড করব প্রথমে header.php, ইনক্লুড করব নিচে footer.php, দ্যাটস ইট। সো এক এ এবং বি ডান। সি নাম্বারে এসে বলতেছে চেক ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ফ্রম data.json। data.json আমি রেজিস্ট্রেশন করতেছি, যদি সেই ডাটা থেকে থাকে তাহলে আমাকে ইউজার নেম যদি ওখানে থেকে থাকে তাহলে অ্যালাউ করবে লগ ইন করতে। তো
তো ইউজার নেম ও পাসওয়ার্ডটাকে ম্যাচ করাতে হবে আমাদের data.json থেকে। কিভাবে করব আমি বলেছিলাম load.php তে যখন জেসন পড়াই ওইখানে যে ফর লুপ চালিয়েছিলাম আমরা, ফর ইচ লুপ চালিয়েছিলাম, ওইখানে একটা ইফ কন্ডিশন ইউজ করতে হবে, রিমেম্বার বলেছিলাম? মনে পড়ে? এখানে ইফ কন্ডিশন দিয়ে চেক করব ইউনেমটা যেটা ইনপুট নিচ্ছি কিবোর্ড থেকে সেটাকে আমাদের ওই জায়গার ইউজার নেমের সাথে data.json এর ইউজার নেমের সাথে ম্যাচ করাবো। যদি ম্যাচ করে থাকে তাহলে সেটার পাসওয়ার্ডের সাথে এই পাসওয়ার্ডটা ম্যাচ করাবো, যদি ম্যাচ করে থাকে তাহলে। আর যদি ম্যাচ না করে তখন বলবো ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড, একটা মেসেজ দেখাই দেবো সামথিং লাইক দিস। আর সেশনের কাজটুকু তো বাকি করাই আছে, আমাদের কোড দিয়ে দেওয়া আছে। কুকির কাজটুকু রিমেম্বার মি অনলি, রিমেম্বার মিস্টার কাজ করাইতে বলছি। তো এখানে প্রত্যেকটা জিনিস অলরেডি আমি করে দিছি আপনাদেরকে, অলরেডি এগুলো করে দেওয়া আছে, কিন্তু ভেঙে ভেঙে করে দেওয়া আছে, সেগুলোকে জোড়া দেওয়াই হচ্ছে আমাদের টাস্ক। ওকে, দেন ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলে আমাদেরকে নিয়ে আসবে এই পেজটাতে, ফরগট পাসওয়ার্ড একটা পেজ। সেই পেজে আমরা ইমেলটা এন্টার করব। ইমেলটা যদি ডাটাবেসে থাকে, data.json এর ভিতরে থাকে, তখন বলবে পাসওয়ার্ডটা এখানে দেখাই দিবে যে তোমার পাসওয়ার্ড কি, এখানে দেখাই দিবে পাশে বা নিচে বা wherever we want to see। আমরা আসলে ইমেইলে তো আর ইমেল করতেছি না, মানে রিকভার করে একটা র্যান্ডম পাসওয়ার্ড পাঠাচ্ছি না ইমেইলে, রাইট? সো এই জন্য আমরা এখানে দেখাই দিচ্ছি ইন কেস আমরা জানতে চাই যে ফরওয়ার্ড পাসওয়ার্ড বা ইমেলটা দিলে কেন কোনো সিকিউরিটি ইস্যু থাকতেছে না। ওকে, আমরা তো ওই লেভেলের প্রজেক্ট এখন করতেছি না, আমরা শিখতেছি, সিম্পল লজিক থেকে শিখতেছি। সো এখানে আমাদের পাসওয়ার্ডটা শো করে দিবে বা এখানে পাসওয়ার্ডটা শো করে দিবে। আর যদি ইমেলটা এক্সিস্ট না করে, যে ইমেলটা দিয়ে ফরওয়ার্ড পাসওয়ার্ড দিচ্ছি সেটা এখানে বলবে ইমেল ডাজ নট ম্যাচ অর ইমেল ডাজ উই ক্যান নট ফাইন্ড ইমেল অর সামথিং। ওকে, এই পর্যন্ত যে চারটা টাস্ক বুঝাইলাম, কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত? এনিওয়ান? স্যার হেডার এন্ড ফুটারের ব্যাপারটা কি বলবেন স্যার? বুঝিনি। হেডার এন্ড ফুটারের ব্যাপারটা বলেছি যে একটা header.php একটা ফাইল থাকবে যার মধ্যে এগুলো থাকবে, যার মধ্যে এইটুকু থাকবে। আর footer.php আরেকটা ফাইল থাকবে সেটার মধ্যে এতটুকু থাকবে। ওকে, তো প্রত্যেকটা পেজে ধরেন প্রথমটা হচ্ছে আমাদের home.php, এই পেজের শুরুতে আমরা হেডারটাকে ইনক্লুড করব, ফুটারটাকে লাস্টে গিয়ে ইনক্লুড করব ওই পেজে। তারপর registration.php, সেখানে শুরুতে আমরা header.php কে ইনক্লুড করব, নিচে গিয়ে, ঠিক আছে? এগুলো লিংক, হোম লিংক, লগইন এবং রেজিস্ট্রেশন, তিনটা লিংক। ক্লিয়ার? স্যার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছিল। হেডার কি স্যার ওই যে উপরের এক্স কোম্পানি, হোম লগইন, রেজিস্ট্রেশন এটা, আর কপিরাইট? হ্যাঁ ওকে স্যার। হ্যাঁ, এটা এখন কি ফ্রিজ হয়ে আছে না? এখন চলতেছে? হ্যাঁ স্যার, এখন চলতেছে। মাঝে। আচ্ছা, প্রবলেম হলে বলবেন। ওকে, ই নাম্বারে বলতেছে যে লগইন যদি আমি পারফেক্টলি করতে পারি, এই যে লগইন উপরে যে লগইনটা ছিল সেই লগইনটা যদি আমি কারেক্টলি করে আসতে পারি, মানে সেশন দিয়ে আমরা চেক করবো যে data.json এর সাথে ম্যাচ করে দেখবো, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ম্যাচ করে দেখবো। দেখেন ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এইখানের যে হেডারটা আর এখানের যে হেডারটা নিচেরটা, এই দুটো কি সেম হেডার? না স্যার, ডিফারেন্ট হেডার। বাট আমি যদি আপনাকে বলি যে আপনি দুইটা হেডার ইউজ করতে পারবেন না, একটা হেডার ইউজ করতে হবে, যখন লগইন হবে তখন এই হেডারটা দেখাবে, যখন লগইন ছাড়া থাকবে তখন এই হেডারটা দেখাবে, বানাতে পারবো? লজিক কি বলে? সেম কোড থাকতে হবে দুইটা পেজের জন্য, লগইন পেজের জন্য জাস্ট আলাদা হবে, আর কিছু না। না, আলাদা লিখবো না, একই কোড হবে। হ্যাঁ, একজন বলতেছিলেন ইফ কন্ডিশনের মধ্যে স্যার ওই যে যখন স্যার লগইন করবার পর স্যার ইমেলটা আমাদের কাছে থাকবে স্যার, তখন স্যার ইমেল হোক, ইউজার নেম হোক, যে কোনো ইনফরমেশন দিয়ে থাকলেই, হ্যাঁ যদি থাকে তাহলে আমরা ম্যাচ করতেছিলাম কি দিয়ে মনে আছে? আমরা যখন লগইন সেশন কুকি যখন শিখেছি, তখন সেশন যখন শিখেছি তখন কি দিয়ে চেক করতেছিলাম? প্রত্যেকটা ফাইলে খেয়াল আছে? আমি একটু দেখাই, অনেকে হয়তো ভুলে গেছে। আমরা welcome.php এই ফাইলটাতে লগইন ছাড়া আসতে পারতাম না। তো welcome.php ফাইলটা ওপেন করে দেখি এখানে কিভাবে কোড করা আছে। এই যে দেখছেন, is set session user name,
সেশন ইউজার নেমটা আছে কিনা সেটা চেক করতেছিল, তাহলে সেটা আমরা এখানেও করতে পারবো না, এখানেও করতে পারবো না, চেক করে দেখবো ইজ সেট সেশন ইউজার নেম। যদি সেই ইফ কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমরা এটা দেখাবো, আর যদি ফলস হয় তাহলে আমরা এলস এর ভিতরে এটা দেখাবো। দ্যাটস ইট। বুঝতে পেরেছি আদিত্য? বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা স্যার আমরা কি স্যার Yes. টেবিল ইউজ করে আর রাইট অ্যালাইনমেন্ট ইউজ করে এই যে আচ্ছা, right আপনি মনে হয় একটু লেট করে আসছেন। আমি এখানে বলে দিছি যে এখানে ডিজাইনটা আপনার বানাতে হবে না, এখানে বলে দিছি দিস ইজ আ ডেমো ডিজাইন, ইউ ক্যান চুজ এনি অফ ইউর ডিজাইন। এখানে সুন্দর করে ডিজাইন করতে হবে না, এরকমের যদি বানাতে না পারি সমস্যা নেই, খালি আমার কন্টেন্ট গুলো থাকলেই হলো। আপনি রাইটে আনতে চাইলে হ্যাঁ রাইট টেক্সট অ্যালাইনমেন্ট রাইট দিলে চলে আসবে, ঠিক আছে? টেক্সট অ্যালাইনমেন্ট রাইট দিলে রাইটে চলে আসবে। আচ্ছা, তো ওয়েলকাম, এখানেও ওয়েলকাম বব দেখাচ্ছে, ওই ইউজার নেমটা দেখাচ্ছে, আর লগ আউট বাটনটা দেখাচ্ছে। লগ আউট বাটন দিলে লগ আউট ডট পিএইচপি এক্সিকিউট হবে এবং সেশন ডিস্ট্রয় করে দিবে ব্লা ব্লা ব্লা। অ্যাকাউন্টের মধ্যে আমরা যখন লগ ইন করি তখন আমাদের অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো আরো ইনফরমেশন রাউট করতে দেয়, তো সেইগুলো এখানে আছে। প্রথমে হচ্ছে ড্যাশবোর্ড, এই পেজটা ড্যাশবোর্ড ডট পিএইচপি। দ্বিতীয় পেজটা, এখানে পেজটা আসছে যে ডাটাগুলো আসছে ডাটা ডট জেসন থেকে, এই যে ওয়েলকাম বব এই কথাটা আসছে ডাটা ডট জেসন থেকে। তারপরে আমরা যদি ভিউ প্রোফাইলে দেই তাহলে প্রোফাইলের ইনফরমেশনগুলোকে দেখাবে। এডিট করতেছি না এখনো বলে দিচ্ছি। তাহলে প্রোফাইলে প্রথমে ইউজার নেম বব যার সাথে আছে তার যে ইনফরমেশনগুলো আছে, ইমেইল হোক, জেন্ডার হোক, ডেট অফ বার্থ, সেগুলোকে দেখাবে। এখন যদি আপনি ছবি চেঞ্জ করতে চান ছবি দেখাবে, আর এই ছবিটাও দেখাবে। দ্যাট মিনস ইনিশিয়ালি প্রথমবার আমার তো কোনো ছবি থাকবে না, কারণ আমি যখন রেজিস্ট্রেশন করছি তখন ছবি আপলোড করি নাই। রিমেম্বার, এখানে ছবি আপলোড করেছেন রেজিস্ট্রেশনের সময়? করেননি। তাহলে প্রথমবার তো ছবি নাই, তো প্রথমবার আপনি একটা যে কোনো ছবি দিয়ে রাখবেন ইনিশিয়ালি। দ্বিতীয়বার ছবি আপলোড করতে চাইলে তখন ডাটাবেস যখন শিখাবো তখন ওগুলোকে শিখাবো, এখন আপাতত এটা নিয়ে বদার দরকার নেই, এখানে আপাতত একটা ছবি থাকে। ওকে, সো চেঞ্জ দিলে আমাকে প্রোফাইল পিকচার চেঞ্জ অপশনে এইটাতে নিয়ে যাবে। আর যদি এডিট প্রোফাইল দেই তাহলে আমাদেরকে এডিট প্রোফাইলের পেজে নিয়ে যাবে। এডিট প্রোফাইলের পেজে আমাদের ডাটাগুলো নিয়ে আসবে হচ্ছে জেসন থেকে, ডাটা ডট জেসন থেকে। এই যে আগে থেকে এগুলো যেগুলো লগ ইন হয়ে আছে, ভ্যালুর ভিতরে স্টোর হয়ে আছে সেগুলো। আর 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 হচ্ছে ক্যান এনিওয়ান সে যে হ্যাঁ আমি এইটা পারি, যে এইটাতে ভ্যালু বসাই দিব, বব এটা চেক করে ভ্যালু বসাই দিব, এইটাও চেক করে ভ্যালু বসাই দিব। কেউ বলতে পারি যে জেন্ডার এইটা কিভাবে বসাবো, এটা তো তার ভ্যালু তো কিছু থাকে না, থাকে। কেউ বলতে পারবো যে যে মেইল সিলেক্ট করে আসছি, ধরেন আগে জেসন ফাইলে মেইল সিলেক্ট হয়ে আছে, এটাকে আমি কিভাবে চেক করব যে মেইলটা সিলেক্ট হয়? স্যার ডেটা ডট জেসনে স্যার জেন্ডারের ভ্যালু চেক করলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু চেক করবো কেমনে, মানে এইচটিএমএল কে বুঝাবো কেমনে যে মেইলটা সিলেক্ট হয়ে থাকবে বা ফিমেল সিলেক্ট হয়ে থাকবে? PHP ইকো দিয়ে সিলেক্টেড হলেই তো হবে স্যার। ইয়েস, পিএইচপি আগে চেক করব ইফ জেন্ডার ইকুয়াল টু হোয়াট। জেন্ডার ইকুয়াল টু যদি মেল হয় তাহলে মেল সিলেক্ট করব, জেন্ডার ইজ ইকুয়ালস টু যদি ফিমেল হয় তাহলে ফিমেল সিলেক্টেড করব, আর জেন্ডার ইজ ইকুয়াল টু যদি আদার হয় তাহলে আদার সিলেক্টেড করব। ঠিক আছে? তাহলে ইফ কন্ডিশন লিখতে হবে কয়টা? তিনটা ইনপুট ফিল্ড না? মেল একটা ইনপুট ফিল্ড, ফিমেল একটা ইনপুট ফিল্ড, আদার একটা ইনপুট ফিল্ড। তাহলে তিনটা আমার ইনপুট ফিল্ড লিখতে, মানে তিনটা আমার ইফ কন্ডিশন লিখতে হবে। তিনটা ইফ কন্ডিশন লিখে যদি মেইলের জন্য আমরা লিখবো ইফ মেইল ইজ সেট, মেইলটা যদি ওই ভ্যালু ম্যাচ করাই দেখবো, যদি ম্যাচ করে থাকে তখন ওইটাকে সিলেক্টেড দিব, ওইখানে সিলেক্টেড দিব, আদারওয়াইজ সিলেক্টেড দিব না। আদারওয়াইজ এলসে কিছু লিখতে হবে না, এলসে ফাঁকা, শুধু ইফ দিব। ফিমেলের ক্ষেত্রেও ইফ দিব, আদারের ক্ষেত্রেও ইফ দিব। ঠিক আছে? সিলেক্টেড দিব। চেকবক্সের ক্ষেত্রেও সেম কাজটা করা যায়, চেকবক্সের ক্ষেত্রেও এই সেম কাজটা করা যায়। ডেট অফ বার্থ ভ্যালুর মধ্যে বসাবেন, যেভাবে বসাই সেভাবে। প্রোফাইল পিকচার আপডেট করবো, যে প্রোফাইল পিকচার ডাটাটা আমরা জেসন থেকে নিব। এখন বলতেছে যে প্রোফাইল পিকচারের ডাটা কি? প্রোফাইল পিকচারটা একটা পিকচারটা কি আমরা একটা জেসন ফাইলে স্টোর করতে পারি? পিকচারে জেসন ফাইলে স্টোর করা যায়? পিকচারের লোকেশন পাথটাকে স্টোর করা যেতে পারে, সো পাথটাকে আমরা এখান থেকে চেঞ্জ করাই দিতে পারি। বাট হাউএভার দিস ইজ স্ট্যাটিক, আপডেট স্ট্যাটিক, তার মানে হচ্ছে এটা জেসন ফাইলে পাঠাতে হবে না, আপনি জাস্ট এখানে অপশন দিয়ে রাখবেন, জেসন ফাইলে আপনাকে পাঠাতে হবে না ডাটা।
ঠিক আছে, আপনি খালি এই অপশনটা দিয়ে রাখবেন যেখানে ভ্যালিডেশনগুলো কাজ করে, দ্যাটস ইট। জেসন ফাইলে আমি আপনাদেরকে এটাকে আরো ডাইনামিক ওয়েতে ইসে দেখাবো, ডেটাবেস যখন দেখাবো তখন দেখাবো। আচ্ছা, তারপরে লাস্ট টাস্ক সেটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে কারেন্ট পাসওয়ার্ড যেটা আছে, আগেরবার আমি কারেন্ট পাসওয়ার্ড বলেছিলাম একটা ভ্যারিয়েবলে স্টোর করে নিতে, এইবার বলতেছি জেসন থেকে চেক করে আনতে যে পাসওয়ার্ডটা ম্যাচ করতেছে কিনা। যে ইউজার নিলাম বব ইউজার, এই ববের জন্য পাসওয়ার্ডটা ম্যাচ করতেছে কিনা, কারেন্ট পাসওয়ার্ডটা ম্যাচ করতেছে কিনা। আপডেট করার দরকার নেই, জাস্ট আপডেটটা স্ট্যাটিক আপডেট দেখাবে, ভ্যালিডেশনগুলো পারফর্ম করে দেখাবে না, আপডেট করতে হবে না, জাস্ট ভ্যালিডেশন পারফর্ম করে দেখাবে, রিরাইট করতে হবে না জেসন ফাইলকে। এইটুকু হচ্ছে আমাদের আজকের ল্যাবের টাস্ক। এই ল্যাবটা যদি কমপ্লিট করতে পারি আমার প্রজেক্টের 70 to 80% কাজ ডান হয়ে যাবে। তারপরে কি কি বাকি থাকবে? বাকি থাকবে স্ট্যাটিক পেজগুলো। আমরা মিড টার্মে কভার করতেছি হচ্ছে প্রোফাইলের কাজগুলো মিড টার্মে কভার করতেছি, ঠিক আছে? ইয়েস আদিত্য বলেন। স্যার ওই যে প্রোফাইল পিকচার চেঞ্জের যেটা, ওইটা স্যার আমাদের ল্যাব টাস্ক আগে যেটা দিছিলেন একবার, ওই যে ওইখানে প্রোফাইল পিকচার আপলোডেডটা, ওইটাই তো স্যার, জাস্ট হেডার আর ফুটার অ্যাড করব আর সাথে ড্যাশবোর্ডটা। এই যে এইগুলো পাশের এই ইনফরমেশনগুলো আর মাঝখানে সবকিছু আগেরগুলো, এখানে নতুন কিচ্ছু করতে বলা হয়নি, এখানে সবকিছু পুরানো জিনিস। এইটা নতুন জিনিস, এই যে ইমেইলটা চেক করা এটা নতুন জিনিস, আর বাকি সবকিছু পুরানো। এই জন্য বললাম যে কাজ যদি আপডেটেড রাখি আমার কাছে এই ল্যাব করা কোনো ব্যাপার না, প্রজেক্ট করা কোনো ব্যাপার না। আমি আপনাদেরকে বারবার বলি এক কথা, আমি যদি কোনো ভালো কোনো একটা পারফরমেন্সের এক্সাম্পল দেই, আমি ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট কথাটা কখনো উচ্চারণ করি না ক্লাসে। কেউ ভালো বা খারাপ স্টুডেন্ট হয় না, একটা স্টুডেন্টের এফোর্ট বেশি কম হয়। ভালো খারাপ বলতে আমি পার্সোনালি বিলিভ করি যে এই স্টুডেন্ট ভালো স্টুডেন্ট, এই স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট, এইসব জিনিস আমি বিলিভ করি না। আমি বিলিভ করি যেটা সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট সে এফোর্ট দিচ্ছে সে ভালো করছে, একটা স্টুডেন্ট সে এফোর্ট দেয় নাই সে ভালো করে। বিকজ আমার ক্লাসে যদি কিনা 40 জন স্টুডেন্টের মধ্যে 44 জন আপনাদের স্টুডেন্ট আছে, আমি জানি এর মধ্যে থেকে একটা মেজর পোর্শন এ প্লাস পাবে, এ পাবে, সেম ভাবে অনেক স্টুডেন্ট কিন্তু ইউডব্লিউ পাবে বা ফেলও পাবে। এটার অর্থ এটা না যে যে ছেলেটা যে স্টুডেন্টটা সো কল্ড ভালো স্টুডেন্ট সে এ প্লাস পাবে, যে স্টুডেন্টটা বেশি এফোর্ট দিবে সেই স্টুডেন্টটা ভালো হবে, ঠিক আছে? সো I don't even know your CGPAs. I have your CGPAs, but আমি চেকও করি না যে কার CGPA কত, ঠিক আছে? সো মানে আমার কাছে এই টাইপের রিকোয়েস্ট জানি না আসে যে স্যার আমাকে পাস করাই দেন, স্যার আমাকে এ প্লাস দিয়ে দেন, এটা সেটা, এই টাইপের কথাগুলো বলবেন না। এগুলো অটোমেটিক্যালি পাবেন না, আপনি ডিজার্ভ করেন আপনি পাবেন, আপনার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না যে আমি এইটাতে পাইলাম না ওইটাতে পাইলাম না, এগুলো নিয়ে চিন্তা করতে হবে। আমি প্রত্যেকটা জিনিসের জন্য দুইবার সুযোগ দিচ্ছি, প্রত্যেকটা কাজের জন্য। বিশেষ করে ওয়েবটেক কোর্স, এটা আমরা যারা নেই প্রত্যেকটা টাস্কের জন্য তাদেরকে দুইবার করে সুযোগ দেওয়া হয়। একবার মিস করছো ওকে আরেকবার তো, আরেকবার মিস করছো তখন থেকে রং শুরু। প্রথমবার মিস করছো আরেকবার তো, কুইজ দুইটা নেওয়া হচ্ছে, যদি কুইজ একটাতে খারাপ করো আরেকবার তো। আপনার ল্যাব টাস্ক যেদিন সাবমিট করতে বলা হয়েছে ওই দিন সাবমিট করতে পারেন না, ওকে ঠিক আছে পরের দিন করো অথবা তার পরের দিন করো। সো এইখানে যদিও আগামীকালকে করতে বলা হয়েছে, বাট আমি জানি অনেকেই কমপ্লিট করতে পারবে না, আবার অনেকেই করতে পারবে। সো এই কাজটা আমরা মানডের ক্লাসেও করব, আজকের কাজটা আমরা 21 তারিখের ক্লাসেও করব, বাট চেষ্টা করেন আজকের ক্লাসে যতখানি পসিবল কমপ্লিট করে ফেলার, কারণ আমি সেগুলো দেখে ফিডব্যাক দিব। কারণ মানডের ক্লাসে প্রত্যেকের পিসি স্ক্রিন শেয়ার করে করে আমাকে টাস্ক দেখাবেন। মানডের ক্লাসে ক্লাস শেষে লাস্টের 1 ঘন্টা প্রত্যেকের পিসি শেয়ার করে করে স্ক্রিন শেয়ার করে করে আমি দেখবো যে কে কয়টা করছে, ল্যাব টাস্ক 4 এর টাস্ক কে কয়টা করছে, এটা আমি চেক করবো। আর যেটা বলতেছিলাম যে এই টাস্কটা যারা কমপ্লিট করতে পারবো তাদের 70% টাস্ক ডান। তারপরে শুধুমাত্র স্ট্যাটিক পেজগুলো বানাবো, ইনফরমেশন অ্যাবাউট আস পেজ, এইটা সেটা, প্রত্যেকটা টাস্ক প্রত্যেকের নিজস্বভাবে করতে হবে। এই জন্য বলতেছি যে কয়টা ইউজার সেই কয়টা, যে কয়জন মেম্বার সেই কয়টা ইউজার হইতে হবে। একই ক্লাসে সবাই আমরা welcome.php সবাই বানাবো, এই welcome.public-home.php সবাই আলাদা আলাদা করে বানাবো। যখন প্রজেক্ট সাবমিট করবো ফাইনাল টার্মে তখন যারটা ভালো হয়েছে তারটা রাখবো, বাকিগুলো ডিসকার্ড করে দিব। কিন্তু মিড টার্মে ইন্ডিভিজুয়ালি আপনাদের যত ধরনের স্ট্যাটিক পেজ আছে, অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট আস পেজ,
এগুলোর ডাটাগুলো আপনারা রাখতে পারবো না? আমার বলতে হয় না, যারা একটু চিন্তা করে, যারা একটু মোটিভেটেড, সেলফ মোটিভেটেড, আমার বলে বলে মোটিভেট করতে হয় না, যারা আগে থেকেই মোটিভেটেড, এরা করে কি, আমার আগের সেমিস্টারে এই টাস্কটা যখন আমি দিয়েছিলাম, আমার একটা স্টুডেন্ট করছে কি, যে এই যে ফরগট পাসওয়ার্ড গুলো সাবমিট করতেছি না, একটা স্টুডেন্ট করছে কি, সে লগ রাখছে কোন 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 ইউজার কতবার ফরগট পাসওয়ার্ড ক্লিক করছে, কোন ইউজার কতবার ফরগট পাসওয়ার্ড ক্লিক করছে, এটা সে লগ রাখছে। আমি যখন জিজ্ঞেস করলাম তখন সে আমাকে বলল যে স্যার আমি সামটাইমস দেখেছি যে আমাকে একই পাসওয়ার্ড সেকেন্ড টাইম দিতে দেয় না, ওল্ড কোনো পাসওয়ার্ড, এবং আমাকে একই সাথে ফরগট পাসওয়ার্ড একদিনে 2বার করতে দেয় না, বা এক সপ্তাহের মধ্যে আবার পাসওয়ার্ড রিকভার করতে দেয় না, এক সপ্তাহ পরে আবার রিকভার করতে দেয়। তো আমি ওইটা ইমপ্লিমেন্ট করতে চাই ফাইনালে গিয়ে, এই জন্য আমি এখন থেকেই লগ রাখতেছি যে ফরগট পাসওয়ার্ডে কে ক্লিক করলো এবং আজকে কত তারিখে সে ক্লিক করলো, এবং ফরগট পাসওয়ার্ডে কোন ইউজারটা ক্লিক করছে, এটা সে আরেকটা জেসনের মধ্যে স্টোর করছে। সেটা কি করা যায় না? আরেকটা জেসনের মধ্যে কি করা যাবে না যে ফরগট পাসওয়ার্ড দিয়ে আমি সাবমিটে ক্লিক করলাম, তাহলে আমাকে ইয়েস স্যার, এই ইমেলটা এবং পাসওয়ার্ডটা রিকভার করে দেখাচ্ছে, এবং আরেকটা যে আবার আরেকটা জেসনে নিয়ে স্টোর করতেছে, দুইটা কাজ সে একই সাথে করতেছিল ওই। আমি কিন্তু তাকে আইডিয়া দেই নাই, আমার মাথায় আসে নাই আইডিয়া আমার নিজের মাথায় আসে নাই, সে নিজে বানাইছে আইডিয়া। ঠিক আছে? সো প্রেজ করার মতো কাজও আপনারা করেন, আবার না করার মতো কাজ। সো প্লিজ নিজে থেকে কিছু ইন্ট্রোডিউস করার চেষ্টা করবেন, আগে কমপ্লিট করেন মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো, তারপর নিজে থেকে কিছু একটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করবেন। আমি বলেছিলাম যে আমি ক্লাসে মনে হয় 4টা বা 5টা কাজ দেখাই এজেক্স দিয়ে, বাট গত সেমিস্টারে একটা ছেলে আমাকে 10 ধরনের কাজ করে দেয়। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, ইন্টারনেটের সমস্যা করতেছে, ওয়েদারও খারাপ। ওকে, আমি বলতেছি স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। আচ্ছা, বারবার সুইচ হচ্ছে, একটু ধরে আমি হ্যাঁ। সো ওই স্টুডেন্ট আমাকে একই কাজ, মানে একই টেকনোলজি দিয়ে আমাকে 4-5 রকমের, আমি তাকে দেখাইছি 4 রকমের 5 রকমের কাজ, সে আমাকে 8-9 রকমের কাজ ডিফারেন্ট ওয়েতে করে দেখাইছে। আমি কিন্তু শিখাইনি, সে নিজে শিখেছে। আমি অতগুলো রিকোয়ারমেন্ট দিইনি, আমি বলছিলাম অ্যাটলিস্ট 2টা করে কাজ আমাকে দেখাবো, এই টপিক এই টুল দিয়ে আমাকে 2টা করে কাজ দেখাবো। সে আমাকে অনেকগুলো কাজ দেখাইছে, আরো অনেক বেশি, যতগুলো বলছি তার থেকে অনেক বেশি কাজ আমাকে দেখাইছে। ওকে, সো টাস্ক এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? আর আরেকটা বিষয় একটু ডিসক্রাইব করে দিব, সেটা হচ্ছে যে আপনাদের রিপোর্ট যেটা থাকবে মিড টার্মের রিপোর্ট, সেটা আমি সাধারণত মিড উইকের আগেই জমা নিই, মানে মিড উইকে আপনারা যখন প্রেজেন্টেশন দিবেন, প্রজেক্ট নিয়ে আসবেন, তার আগেই জমা নিই। বাট এই সেমিস্টারটা যেহেতু শর্ট টাইমটা, আমি এটা মিড উইকের পরে নিব, এটা আমি 3 তারিখে নিব। ঠিক আছে? রিপোর্টটা 3 তারিখে জমা নিব, রিপোর্টটা আমি আজকে বা কালকে আপলোড করে দিব পোর্টালে। আর আপনাদেরকে বলে দিব যে নেক্সট ক্লাসে, মানডে ক্লাসে আমি বলে দিব যে কিভাবে লিখতে হবে, কি কি করতে হবে, সবকিছু বলে দিব। সো মানডে ক্লাসটাকে মিস করবো না, ওকে? আর মানডে ক্লাসটাতে আমি লেয়ার আর্কিটেকচার শেখাবো, ডাটাবেজের স্টার্টিং ও কিছু জিনিসপত্র দেখাবো প্রথম 1 ঘন্টা। সো মানডে ক্লাসটা কেউ মিস দিব না, নো ওয়ান। যদি কিনা গ্রুপমেট কেউ মিসিং থাকে, ক্লাসে আপনি এসে দেখতেছেন আপনার গ্রুপমেট কেউ নাই, তাহলে তাকে একটু নক করবেন যে ক্লাসে ঢুকো সামথিং। মানডে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সো 21 তারিখের ক্লাস সবাই অ্যাটেন্ড করব।
আর আমি রিপোর্টটা আজকে বা কালকে আপলোড করে দিব, মানডেতে আমি ডেসক্রাইব করে দিব রিপোর্টটা কিভাবে লিখবেন। আর এই টাইপের জিনিসপত্র আমাকে বলবেন না যে রিপোর্ট আমি লিখছি স্যার, রিপোর্ট অমুক লিখছে, রিপোর্ট আমি লিখছি। রিপোর্টের মার্ক সবাই সমান পাবেন। রিপোর্টে যদি 10 মার্ক থাকে, 10 পাইলে 10 সবাই 10-এ 10, যদি 5 পান তাহলে সবাই 5-এ 5। রিপোর্ট নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমার। রিপোর্টের মিনিমাম যে যে জিনিসগুলো চাওয়া হয়েছে ওইগুলো ফিল আপ করে দিবেন, আর 10-এ 10 দিয়ে দিব সবাইকে গ্রুপে। সো রিপোর্ট নিয়ে কেউ এক্সট্রা করতে যাবেন না। আমাদের যেগুলো কনসিডার করার দরকার সেগুলো হচ্ছে আমাদের টাস্কগুলো, যে মিড টার্মে যে কাজগুলো করতে বলছি সেগুলো কমপ্লিট করে আসবেন। আমি যা যা পড়াইছি মিড টার্মে, যা যা পড়াইছি, আমার কিন্তু সবকিছু পড়ানো শেষ। লেয়ার আর্কিটেকচার ছাড়া বাকি সবকিছু পড়ানো শেষ, গত সপ্তাহে শেষ হয়ে গেছে। ঠিক আছে, সেশন কুকি পড়াইছি, লগ ইন রেজিস্ট্রেশন পড়াইছি, জেসন পড়াইছি, জেসন মানে ফাইল, অ্যাকচুয়ালি জেসন মানে হচ্ছে ফাইল, পড়াইছি। তারপরে ফাইলের আরো ছবি আপলোড করা এন্ড আদার থিংস, এগুলো পড়াইছি। তারপরে ডাটা ভ্যালিডেশন করা, সেশন কুকিজ ভ্যালিডেশন করা, এগুলো পড়াইছি। এই প্রত্যেকটা পার্ট আমাদের ইম্পর্টেন্ট। এগুলোই মিড টার্মে আমি দেখতে চাবো। আপনি যখন আসবেন আমি এগুলোই দেখতে চাবো, যে এইটা দেখান, এটা দেখান, এটা দেখান। আর সবাই ক্লাসে উপস্থিত থাকলে ভালো। যদি আমরা আমি গ্রুপের নাম ধরে ডাকবো, তারা প্রেজেন্ট করবে, বাট সবাই ক্লাসে উপস্থিত থাকা ভালো। কারণ ধরেন যে স্টুডেন্ট গুলো সুন্দর কাজ করছে, ওদের কাজগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে আমার আরো ভালো করা উচিত ছিল, কারণ স্যার ওদের কাজটাকে প্রেজ করতেছে। এই জিনিসটা কাজে দিবে। ঠিক আছে, তো সবাই ক্লাস অ্যাটেন্ড করবে, মিড উইকে সবাই ক্লাসে থাকবে। মানে ম্যান্ডেটরি না যে সবার থাকতে হবে। আপনার দেখানো হয়ে গেলে আপনি চলে যেতে পারবেন, আমি ছেড়ে দিব যাদের যাদের দেখানো হয়ে যাবে। বাট থাকাটা ভালো, যে আমি কোথায় কোথায় ভুল করছি সেটা তো স্যার বললো, আর কাদের কোনটা ভালো হয়েছে সেটাও স্যার বলতেছে, যাতে করে পরের বার আমি যখন দেখাবো তখন জানি ওই জিনিসটাকে রিকভার করে নিতে পারি, যে কোনটা ভালো সেটা বুঝতে পারি। এটাই। ওকে, আমি টাস্কটা আপলোড করে দিচ্ছি। কারো বুঝতে সমস্যা আছে কিনা এখনো বলেন, কারো বুঝতে এখনো সমস্যা আছে কিনা? আজকে যেহেতু শর্ট ক্লাস, 2 ঘন্টার ক্লাস, আমি বেশি প্রেশার দিব না। আজকে কমপ্লিট করে দেখাতে হবে না, বাট ক্লাসের লাস্টের দিকে এসে 1 ঘন্টা পরে, মানে 2:40-এর সময় এসে আমি র্যান্ডমলি ধরবো কার কয়টা হয়েছে, র্যান্ডমলি দেখবো যে কে কয়টা করছে। ঠিক আছে, অ্যাটলিস্ট আমাকে এই লগ ইনের আগ পর্যন্ত করে দেখাইতে হবে। পাবলিক হোম পেজ, রেজিস্ট্রেশন পেজ, লগ ইন পেজ এবং ফরগট পাসওয়ার্ড, এই পর্যন্ত দেখাতে হবে। এই ভিতরেগুলো যদি কমপ্লিট না করতে পারেন ইটস ওকে, ভিতরেগুলো পরে করে দেখাবেন, কিন্তু প্রথম 4টা পেজ আমাকে 1 ঘন্টায় করে দেখাতে হবে। কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? যদি না থাকে আমি আপলোড করতেছি, আমাকে আপলোড হলে বলবেন যে আপলোড হয়েছে। আমাদের কিন্তু মিড উইকে কোনো পরীক্ষা থাকবে না, জাস্ট আপনারা প্রজেক্ট নিয়ে আসবেন, প্রজেক্ট দেখাবেন মিড উইকে। আর আপনাদের সেকেন্ড কুইজ কবে হবে বলছি? মানডেতে নাকি ওয়েডনেসডেতে? বুধবারে। ওকে, মিস করেন না কেউ, যারা ভালো করছেন ফার্স্ট কুইজে তারাও মিস করেন। সেকেন্ড কুইজটাও মার্ক দেই নেই? আচ্ছা, দিয়ে দিব। দেখেন তো একটু আপলোড হয়েছে কিনা ল্যাপটপ 4। ল্যাপটপ 4 আপলোড হয়েছে? স্যার মাত্র। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমি যে ল্যাব টাস্ক আপনারা রিপোজিটরি দিছেন, এখানে অনেকগুলো ফোল্ডার এখনো ব্ল্যাঙ্ক, সেটা তো আছেই। আবার কিছু স্টুডেন্ট আছেন যারা একই জায়গায় সব আপলোড করতেছে, ল্যাপটপ 1, 2, 3 একই জায়গায় আপলোড করতেছে। আমি বলছি কি ফোল্ডার, আমি এখানে দেখেন প্রত্যেকটা টাস্কে কিন্তু লেখা আছে ফোল্ডার সহ আপলোড করতে। দেখেন এখানে লেখা আছে
যে ল্যাবটা 4 ফোল্ডারের ভিতরে করবেন, ল্যাবটা 4 ফোল্ডারের ভিতরে করবেন, ল্যাবটা 3 ফোল্ডারের মধ্যে করবেন। এটা আমি বলে দিচ্ছি বারবার। সো যারা এই ভুল করছেন তারা প্লিজ আবার আপলোড করেন। আমি লেট কাউন্ট করব না, যে লেট হয়েছে সেটা কাউন্ট করব না, সমস্যা নেই, ঠিক আছে? ফোল্ডার সহ আপলোড করেন। টাস্ক 1 টাস্ক 2 ওকে। আর মিডের পরে আমরা নেক্সট ল্যাবে আমি একটা টাস্ক দেখাবো আপনাদেরকে, বাট সেটা আপনাদের মিডের মধ্যে সাবমিট করতে হবে না, মিডের পরে সাবমিট করবেন। সেটা হচ্ছে ডাটাবেস কানেক্টিভিটি। এটার কাজ খুবই সহজ, অ্যাকচুয়ালি একটা কোড আমি দিয়ে দিব। আমি ডাটাবেস কানেক্ট করার কোড এবং ডাটাবেসে ডাটা ইনসার্ট করা, ডিসপ্লে করা, এডিট করা, ডিলিট করা, সবকিছু কোড দিয়ে দিব। আর এরকমের আপনাদেরকে কয়টা কাজ করতে দিব, সার্চ করা, সব কোড দিয়ে দিব আমি, প্রত্যেকটার জন্য কোড দিয়ে দিব। খালি এই আপনাদের নিজেদের মতো করে যে কোনো একটা টেবিল দিয়ে আপনাদের প্রজেক্টের যে কোনো 4 জন যদি গ্রুপ মেম্বার থাকে, 4 জন 4 প্রজেক্টের জন্য 4টা, মানে 4 জন সেম প্রজেক্টের জন্য 4টা টেবিল নিব, নিয়ে সেটার উপর আমরা কাজ করব। ধরেন কারো প্রোডাক্ট টেবিল আছে, সে প্রোডাক্ট টেবিলে ইনসার্ট করবে ডাটা, তারপরে ভিউ করতে পারবে, তারপরে এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, সার্চ করতে পারবে, এই কাজগুলো করবে। এগুলো মিডের আগে না, মিডের পরে, মানে আমাদের প্রজেক্ট দেখানো হয়ে যাবে মিডের, তারপরে যে ল্যাব থাকবে সেই ল্যাবে আমরা এগুলো করবো, সেই ল্যাবে সাবমিট করবো, ঠিক আছে? মিডের পরে ফার্স্ট ল্যাব, এখানে বিফোর লেখা আছে, ডিউরিং ওই ল্যাবে সাবমিট করলে দেরি আছে, এটা আমরা দেখবো নেক্সট ক্লাস দেখবো এই জিনিসগুলো। ওকে, ঠিক আছে, তাহলে টাস্ক স্টার্ট করেন। মনে হয় ঢাকায় যারা আছেন খুব ব্যাড ওয়েদার ঢাকায় আজকে। টাস্ক স্টার্ট করেন, আমিও অনলাইনে আসি, যদি কোনো প্রবলেম হয় আমাকে নক করবেন। ও বাই দ্য ওয়ে, আমরা ওই যে বললাম যে 3 তারিখে আপনারা রিপোর্ট সাবমিট করবেন, রিপোর্টের ভিতরে কিন্তু ডাটাবেস ডিজাইনটাও থাকবে। সো আমি বলবো ডাটাবেস ডিজাইনটা এই উইকেন্ডে আপনারা বসেন, গ্রুপমেটরা বসে একটু ডিসকাস করেন যে কি কি এন্টিটি থাকবে আমাদের ডাটাবেসে, কি কি অ্যাট্রিবিউট থাকবে প্রত্যেকটা এন্টিটির জন্য। এই জিনিসগুলো নিয়ে একটু বসেন, ডিসকাস করেন। এবং 3 তারিখে আপনারা যখন রিপোর্ট সাবমিট করবেন, তারপরে আমি আপনাদের ডাটাবেস ডিজাইন সহ রিপোর্টগুলো দেখবো এবং কমেন্ট করবো তার উপরে, রিপোর্টে কোথায় ভুল আছে, ডাটাবেসে কোথায় ভুল আছে, সেগুলোর উপর আমি কমেন্ট করব। কমেন্ট করার পরে আমার টিএরা থাকবে, ওরা আপনাদেরকে হেল্প করবে। পরে আমি তো বলে দিবই, তারপরে যদি আপনার কোনো ধরনের প্রবলেম হয়, আমার টিএরা আপনাদেরকে হেল্প করবে সেই ব্যাপারে। বাট তাদের কাছে ডিজাইন করতে বলবেন না, বলবেন না যে ভাই একটু ডিজাইনটা করে দেন বা এই ডিজাইনটা পারি না, এগুলো বলবেন না। আপনি যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটা আপনি ওদেরকে বলতে পারেন যে এই জায়গাটা বুঝতেছি না স্যার, অ্যাকচুয়ালি কি মিন করছে। আমাকে তো জিজ্ঞেস করতেই পারবেন, ওদেরকেও জিজ্ঞেস করতে পারবেন, ঠিক আছে? ওরা আপনাদেরকে এই বিষয়ে হেল্প করবে, বাট ডিজাইন তারা করে দিবে না। ডিজাইন আপনারটা আপনার নিজেরই করতে হবে, প্রজেক্টের ডিজাইন নিজেরটা নিজেরই করতে হবে। আর মিডের জন্য আসলে ডিজাইনের উপরে কোনো ধরনের এফেক্ট পড়বে না মিডের কাজের জন্য। ওকে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে টাস্ক নিয়ে? যদি না থাকে, ইউ ক্যান স্টার্ট ওয়ার্কিং। আই এম অনলাইন, নক মি ইফ ইউ নিড। থ্যাংক ইউ। I'll be back and I'll be checking everyone's work randomly. So please, at least প্রথম 4টা কাজ কমপ্লিট করার চেষ্টা করেন। থ্যাংক ইউ।
यस सादात কিছু বলবেন সাদাত তারিফিন না স্যার
হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? Yes, sir. Yes, sir. ওকে, কি অবস্থা? কার কয়টা করতে পেরেছেন? যারা দেখাবেন নিজে থেকে রেজ ইউর হ্যান্ডস প্লিজ, যে কয়টা করতে পারেন। হাত তুলেন যারা যারা নিজের থেকে দেখাবেন। এখানে তো আমি অ্যাসেস করতেছি না স্যার, আমি আপনাদের প্রবলেম কোথায় কোথায় প্রবলেম হচ্ছে কিভাবে সলভ করবো সেটা বুঝিয়ে দেবো। সো যে যে জায়গায় প্রবলেম ফেস করেন সেটাও দেখাতে পারেন যে এটা পারতেছি না, যেটা হচ্ছে না পারতেছি না, সেটা হেল্প করতে পারি। এনিওয়ান? আদিত্য? জি স্যার। ওকে, দেখান স্যার। ফাহিম আহমেদ, ইউ আর নেক্সট। হ্যাঁ আদিত্য, স্ক্রিন শেয়ার করেন কতটুকু করছেন। ওকে, নাইস। আনমিউট করেন, আনমিউট করেন। কি কি করছেন বলেন। জি স্যার, এক মিনিট স্যার, আমি মিউট করে রেখে কথা বলতেছিলাম। আচ্ছা স্যার, আমার ফার্স্টে স্যার এনে ফুট আর হেড পেজ আমি করে নিয়েছি পিএইচপি দিয়ে। তারপর স্যার লগইন যেটা পাবলিক হোম, যেটা এটা স্যার পাবলিক হোম। আর স্যার এখান থেকে আমি লগইন পেজে যেতে পারতেছি, রেজিস্ট্রেশন পেজে যেতে পারতেছি। আর এই দুটো আগের করা ছিল, জাস্ট আমি এখানে হেড আর ফুট অ্যাড করছি দুইটাতেই। আর স্যার ফরগেট পাসওয়ার্ড আমার কাজ বাকি আছে এখনো, এটা আমি এখনো করতে পারি নাই। আর এখানে লগইন পেজে স্যার আমার কুকির কাজটা বাকি আছে জাস্ট। ওকে, ভেরি গুড, নাইস ওয়ার্ক। বাকিগুলো কমপ্লিট করে ফেলেন, বাকিগুলো কমপ্লিট করে ফেলেন। আমি আশা করব আপনি নেক্সট ক্লাসের আগেই কমপ্লিট করবেন, ঠিক আছে? আশা করি স্যার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ফাহিম, ফাহিম আহমেদ, শুনতে পাচ্ছেন? স্যার অ্যাকচুয়ালি আমি স্যার লাস্ট ল্যাবের কাজগুলো স্যার শেষ হয়নি স্যার, ওগুলা করতেছিলাম স্যার। আমি স্যার নেক্সট ক্লাসের মধ্যে স্যার হয়ে যাবে স্যার সবগুলো। আমি নেক্সট ক্লাসে কিন্তু এরকম নাম ধরে ডাকবো না, সিঙ্গেল সিঙ্গেল সিরিয়ালি সবাইকে দেখবো, সবারটা অবশ্যই করব। ওকে, আর কেউ দেখাবেন? এনিওয়ান এলস? মৃন্ময় কর্মকার দেখাবেন? ইয়েস যা করছেন দেখান, সমস্যা নেই। একটা করতে পারলে একটা, দুইটা করতে পারলে দুইটা, যে কয়টা করছেন। আর কেউ যদি দেখান হ্যান্ড রেজ করে রাখেন, অন্য কেউ। ওয়েলকাম টু এক্স কোম্পানি, উপরের এটা হেডার থেকে আসছে, নিচেরটা ফুটার থেকে, রাইট? এটা স্যার রাইট সাইডে, এটা বাকি স্যার অ্যাকচুয়ালি। ওগুলো সমস্যা নেই, আপনি ডিজাইন নিয়ে বদার্ড হবেন না, আপনি আনতে পারছেন তো এটা ইনক্লুড করে রেজিস্ট্রেশনে ক্লিক অন্য করলে পেজ এটা থেকে। কম চলে আসবে স্যার। এখানেও হেডার ফুটার আসবে, এখানে উপরে নিচে। ইয়েস স্যার, ওটা মানে করছি স্যার। হ্যাঁ, এন্ড স্যার যে এগুলো জেসন ডাটা, জেসনে পোস্ট হয় ডাটাগুলো। ইয়েস স্যার। স্যার লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি করা তো স্যার, এর জন্য আর কি সাবমিট করলে সমস্যা নেই। ওকে, এটা স্যার ম্যানুয়ালি ব্যাক করে স্যার চেক করলে স্যার লগইনে গেলে স্যার মৃন্ময় সাবমিট করলে স্যার ঢুকে যাবে, এন্ড লগ আউট করলে লগ আউট। আর স্যার সামহাউ যদি আমি এখানে ভুল পাসওয়ার্ডও যদি দিই এন্ড সাবমিট করলে জিনিসটা অ্যাকসেপ্ট করবেন। আচ্ছা, মেসেজ দেখাবেন এখানে, ঠিক আছে? মেসেজ যদি অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, আর মেসেজ দেখাবেন। ফরগেটে ক্লিক করলে এই ফরগেট পাসওয়ার্ডও স্যার লাস্ট ক্লাসে করা স্যার, শুধু ওটাকে চেঞ্জ করে স্যার জাস্ট এন্টার ইমেল করে দিলাম স্যার।
ঠিক আছে, থ্যাংক ইউ। এনিওন এলস? আর কেউ? আমি টাস্ক দেখবো বলছি, পরে অ্যাটেন্ডেন্স ছিল হচ্ছে 26 জন, 19 জন হয়ে গেছে। আমার মনে করতেছে যে স্যার তো ট্র্যাক রাখতেছে না আমার কাছে, কে কয়টার সময় ক্লাসে ঢুকতেছে, কে কখন বের হচ্ছে, আবার ঢুকতেছে আবার বের হচ্ছে, সব কিছু থাকে। আমি এটাকে আমার ক্লাসে বলে দিতে হবে যে লিভ নিবেন না। ওকে, ওয়েদারের সমস্যার কারণে বা নেটওয়ার্ক সমস্যার কারণে অনেকে লিভ নিয়ে যাচ্ছে আবার ঢুকতেছে, যাচ্ছে আবার ঢুকতেছে, দেখতেছে। বাট ইচ্ছা করে কে যাচ্ছে আর ইচ্ছা করে কে যাচ্ছে না সেটা খুব ভালোভাবেই আমি বুঝি। ওকে, আপনারা যেই বয়স, আপনারা তো ভালো, আপনারা ক্লাসে আছেন সবাই, বাট আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যারা নাই, যদিও তাদেরকে জানিয়ে দিয়ে নেয় যদি আপনাদের পরিচয় থাকে। এই বয়স তো আমরাও পার করছি, কিন্তু হয়তো অনলাইনে পড়াশোনা করি। তো তখনকার কঠিন ব্যাপার, তখনকার যে চালাকিগুলো আরো ডিফিকাল্ট ছিল। এখন আমার মাথায় সবকিছু আছে, কোনটা ভালো কোনটা খারাপ দুইটাই আমার জানতে হবে, কিন্তু কোনটা করব আর কোনটা করব না এটা আমি ডিসাইড করবো নিজে। আপনাকে কেউ কখনো মানা করবে না, দেখবেন যে এটা ভালো, এটা সম্পর্কে জানা দরকার, এটা খারাপ, এটা সম্পর্কে জানার দরকার নেই। নলেজ ডিসকভার করা এটা খারাপ কোনো কিছু না। খারাপ ভালোটা সম্পূর্ণ মানুষের জন্য আপেক্ষিক এবং সমাজের কাছে আপেক্ষিক। এক এক সমাজে এক এক রকমের অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে? তো আপনার কাছে কোনটা ভালো, সমাজের কাছে কোনটা ভালো, আপনার কাছে কোনটা খারাপ, সমাজের কাছে কোনটা খারাপ, দিস ডাজন্ট ম্যাটার। আপনি কোনটা করবেন এবং কোনটা করবেন না, দ্যাট ম্যাটার্স। ঠিক আছে? যে আমি কি এখন অ্যাসেস করতেছি, কেউ যদি আমাকে টাস্ক দেখাতে না পারে, এই যে ফাহিম আহমেদ, আমি জিজ্ঞেস করলাম যে দেখাবেন কিনা, ও দেখাইলো না, আমি কোন মার্ক কাটতেছি নাকি? এই জন্য আমি দেখতে চাইছি কাজ যে সে করছে কিনা। আমি র্যান্ডমলি 2-3 জনকে ধরলাম, তারা 2-3 জন করছে আর একজন করেনি, আমি তো মার্ক কাটতেছি না। কে কোন জায়গায় আছে সেটা দেখতেছি, কার অবস্থাটা কোথায় আছে সেটা দেখতেছি। ঠিক আছে, ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করেন। দেখেন, আপনারা যখন সেমিস্টারটা শুরু করেন আপনাদের সেকশন অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ ছিল ক্লাসে। এই যে এখন যে 4-5 জন ইন্টারঅ্যাক্ট করে, তখন 10-15 জন ইন্টারঅ্যাক্ট করত ওই টাইম ক্লাসে। এখন সেটা কমতে কমতে 4-5 জন হয়ে গেছে। সেমিস্টারের শুরুতে আমি যখন ওয়েলকাম মেসেজ পাঠাইলাম, তখন সেখানে লাইক আর লাভ রিয়াকশন ভরে গেছে 25টা-30টা। আর এখন যখন কুইজের যখন নোটিশ দেওয়া হয়, সেটাতে আর লাইক পড়ে না, তাই না? এখন ভয় করে। এখন ভয় করার কিছু নাই, আপনার তো শেষ করতে হবে, তাই না? আমার সাথে কোর্সটা কন্টিনিউ শেষ করতে হবে না? অ্যাডিং ড্রপিং পার হয়ে গেছে, আমাকে তো আর বাদ দিতে পারবেন না। আমাকে বাদ দেওয়ার সময় তো শেষ। না না যখন বাদ দিতে পারতেন, বাদ তো দেন। টাস্কগুলো করতে টাইম কুলাচ্ছে না, এই কারণে। আমি কি এখনো ডেডলাইন দিয়েছি? আমি কি বলছি যে এখনো? আমি বলতেছি আগামীকালের মধ্যে করেন বা পরশুদিনের মধ্যে করেন, এই উইকের মধ্যে করেন। এখনো যারা আপলোড করতেছে তাদেরটাও তো আমি বলতেছি না যে আমি তাদেরটা করব না, তাদেরটাও আমি অ্যাকসেপ্ট করতেছি। এখন যারা সাবমিট করতেছে ল্যাপটাস্ক 1 এখনো যদি সাবমিট করেন, আমি স্টিল আপনাকে ওইটা একটু মার্ক দিব ল্যাপটাস্ক 1 এর জন্য, ল্যাপটাস্ক 2 এর জন্য। আমি সময় বাড়াচ্ছি, এটার দুই রকমের সিচুয়েশন হয়। এক রকমের স্টুডেন্ট, তারা হচ্ছে আচ্ছা স্যার তো বাড়াবেই, স্যার তো এরকম বাড়াতেই থাকবে। আর আরেক রকমের স্টুডেন্ট যারা কিনা আচ্ছা স্যার সময়টা বাড়াই দিছে, আমি এই সুযোগটা কাজে লাগাই, আমি তাড়াতাড়ি সাবমিট করে দিই। তো প্রথমটা যারা, তারা কখনোই সাবমিশন ডেডলাইন যদি আমি আগামী সেমিস্টারেও নিয়ে দিই, তারপর আগামী সেমিস্টারেও যে সাবমিট করবে। ফার্স্ট মেন্টালিটির যারা স্টুডেন্ট আছে, কি করব বলেন তো? অনলাইনে সেমিস্টার করতেছি, যতখানি পসিবল ততখানি ফ্লেক্সিবিলিটি দেওয়া, আমার পক্ষ থেকে যতখানি ফ্লেক্সিবিলিটি দেওয়া পসিবল ততখানি দিচ্ছি। আমি কি বললাম যে একটা ল্যাব টাস্ক করতেছেন বা যে কোনো প্রজেক্টের কাজ করতেছেন, আপনি ইন্টারনেট থেকে হেল্প নেন, আপনি আপনার ফ্রেন্ড থেকে হেল্প নেন, আপনি আমার কাছ থেকে হেল্প নেন, আমার কিয়ের কাছ থেকে হেল্প নেন, যার কাছ থেকে হেল্প নেন না কেন, আপনার সেই টাস্ক তো ডিফেন্ড করতে হবে আবার আমার সামনে।
আর ট্রাস্ট মি 2 মিনিট কথা বললেই 1 মিনিট কথা বললেই আমি বুঝে যাই যে কোন স্টুডেন্ট নিজে কাজ করছে, কোন স্টুডেন্ট কপি করছে। এক্সপেরিয়েন্স বলতে একটা ব্যাপার আছে। আমি এই কোর্স করছি কবে? 6 থেকে 7 বছর আগে, 6 বছর আগে, 7 বছর বেশি হয়ে গেছে। 6 বছর আগে আমি এই কোর্স করছি। তারপরে কানেক্টেড আমি এই টপিকের সাথেই আমি কানেক্টেড। এই কোর্স কমপ্লিট করার পরে আমি সফটওয়্যার কোম্পানিতে জব করছি, আমি ওয়েব ডেভেলপিং কন্টিনিউয়াসলি ওয়েব ডেভেলপিং করছি, আমি তারপর টিচিং এ আসার পর থেকেও আমি কোর্স নিচ্ছি, আমি কন্টিনিউয়াসলি কানেক্টেড। কোন স্টুডেন্ট কি কোন স্টুডেন্টটা নিজে করতেছে, কোন স্টুডেন্টটা নিজে করতেছে না, কোন স্টুডেন্টটা ইন্টারনেটের হেল্প নিছে, কোন স্টুডেন্টটা ফ্রেন্ডের হেল্প নিছে, সেটাও বোঝা যায় কথা বলবো। তো সেটা নিয়ে কি আমি জাজ করছি, সেটা নিয়ে কি বকাবকি করতেছি, কোনো কিছু করতেছি? কিছুই করতেছি না, সেটা করবো না। বাট যদি কিনা পুরো সেমিস্টারে কোনো কাজ করলাম না, আর যেদিন প্রেজেন্টেশন থাকবে ওই দিন উধাও হয়ে গেলাম, আপনি ইউ আর জাস্ট মেকিং ইউর লাইফ ডিফিকাল্ট, নট মি। যদি কিনা এই ছোট মানে ল্যাবের টাস্ক দেখতে চাচ্ছি, এখনই দেখাতে চাচ্ছেন না আপনারা, তো যখন মিড টার্মে যখন প্রজেক্ট দেখাবেন তখনও তো ক্লাসে আসবেন না, এবং ওই চিন্তা করবেন যে একদিন পরে গিয়ে স্যারকে দেখাবো, 2 দিন পরে গিয়ে স্যারকে দেখাবো। ওকে, একদিন বা 2 দিন পরে আপনি এসে দেখান, তাহলে যে ছেলেটা আগে দেখাইছে বা যে মেয়েটা আগে দেখাইছে কাজ, তো তাকে কিভাবে আমি জাজ করলাম আর আপনাকে কিভাবে জাজ করলাম? এই দুটো কি জাস্টিফাই করা যাচ্ছে? তাদেরকে আমি 2 দিন সময় কম দিলাম বা 1 সপ্তাহ সময় কম দিলাম, আর আপনাকে আমি 1 সপ্তাহ সময় বাড়াই দিলাম, ভাই কেন দিব সেটা? দুইজনই আমার স্টুডেন্ট, দুইজনই সমান। একজনকে আমি সময় কম দিব আর একজনকে সময় বাড়াই দিব কেন? হ্যাঁ, বাড়াই দিব কখন? যখন কিনা খুব ভাইটাল কোনো ইস্যু হয়েছে, খুব কঠিন কোনো সিচুয়েশন হয়েছে, কারো একজনের করোনা হয়েছে, ফ্যামিলিতে কেউ সমস্যা বা নিজের অসুস্থতা, এই টাইপের সিচুয়েশন গুলো অবশ্যই কনসিডার করব। কোনো অ্যাক্সিডেন্ট অবশ্যই কনসিডার করব, কিন্তু স্যার করতে পারি নাই। কেন করতে পারেন নাই? আনসার নাই। কেন কেন আপনাকে আর যে প্রথমে দেখাইছে তাকে আমি সমানভাবে কেন জাজ করব না? এরকম যদি সিনারিও হইতো, আপনি যখন ব্যাচেলার্সে ভর্তি হলেন আপনার সিজিপিও ছিল 0 আর আপনার ফ্রেন্ড তার সিজিপিও ছিল 0, প্রত্যেকটা স্টুডেন্টের সিজিপিও ছিল 0। দুইজন গোল্ডেন এ প্লাস পেয়ে ভর্তি হইলো আর একজন হচ্ছে 4, দুইজন আর একজন 4 পেয়ে ভর্তি হইলো, দুইটাই 4 এ পেয়ে ভর্তি হইলো। দুইজনের সিজিপিএ দুই রকম হওয়া উচিত ছিল না ভর্তির সময়? যে তারা যদি জাজ করতে এভাবে যে এই ছেলে তো গোল্ডেন এ প্লাস পাওয়া, ওকে আমরা সিজিপিএ বাড়াই রাখি আগে থেকে। 0 থেকে শুরু করছেন আপনিও 0 থেকে শুরু করছেন। আপনি যদি গোল্ডেন এ প্লাস পেয়ে থাকেন আপনিও 0 থেকে শুরু করছেন, আর যে কিনা কোনো রকম পাস করে ভর্তি হয়েছে সেও 0 থেকে শুরু করতেছে, দুইজনই সমান। And I don't even care what is your CGPA. যে প্রবেশনে আছে সেই স্টুডেন্টও A+ পাইছে আমার কাছে, প্রবেশনে আছে, কারণ সে চেষ্টা করছে, ভালো করছে। গত সেমিস্টারে একটা স্টুডেন্টের গল্প বলি। স্টুডেন্ট 4 out of 4 CGPA, অনেক কান্নাকাটি করতেছে, আমার কোর্সে A+ পাইনি, স্যার আমার তো 4 out of 4 চলে যাবে। আমি বললাম এইভাবে করে যদি 4 out of 4 রাখতে হয়, কান্নাকাটি করে যদি 4 out of 4 রাখতে হয়, তাহলে কি সেই 4 out of 4টা আপনি বলবেন যে হ্যাঁ এটা জাস্টিফাইড এই 4 out of 4? যে তাহলে তো কান্নাকাটি করে সে অন্যান্য টিচারদের কাছ থেকে স্যার আমার তো 4 out of 4 চলে যাবে, সব টিচারই তো তাকে A+ দিবে না। সব টিচারের কাছেই কান্নাকাটি করে সে যদি A+ পায়, তাহলে সেটা লাভ হইল কি? তাহলে তার 4 out of 4 তো আসলে অরিজিনাল 4 out of 4 না। এবং আমি তাকে A+ দেইনি, এবং আমি দেখলাম যে অন্য টিচারের কোর্সেও A+ পায়নি, খালি আমার কোর্সে না, অন্য আরেকজন টিচারের কোর্সে A+ পায়নি। যদিও আমার কোর্সে সে A পাইছে, অন্য টিচারের কোর্সে সে অনেক খারাপ পাইছে, রেজাল্টটা খারাপ পাইছে। এবং আমি তাকে জিজ্ঞেস করছি তোমার কি এমন সিনারিওটা কি এমন যে তোমার মেডেল চলে যাচ্ছে, স্কলারশিপ চলে যাচ্ছে, এইটা সেটা? না, সিনারিওটা ওরকম না। তার মেডেল বা স্কলারশিপ কখনোই ছিল না, কারণ সে প্রথম দিকে লোড কম নিছে, ফোর্স লোড, তার মেডেল বা স্কলারশিপ ছিলই না আগে থেকে। বাট তার 4 out of 4 রাখতে হবে, এই জন্য সে কম করে ক্রেডিট নিয়ে
12 ক্রেডিট করে প্রত্যেক সেমিস্টারে 12 ক্রেডিট করে নিত, কম কম নিয়ে ভালো সিজিপিএ রাখা। তো গুড, 12 ক্রেডিট করে সিজিপিএ ভালো রাখা ইটস অলসো গুড। বাট আমি বললাম যে তোমার কি সিজিপিএ তোমার কি স্কলারশিপ চলে যাচ্ছে? সে সত্যি কথা বলছে যে না স্যার আমার স্কলারশিপ নাই আগে থেকে, কারণ আমি কখনোই স্কলারশিপের লোডে কোর্স করি নাই। তারপরে আমি দেখলাম যে তাকে আর একটা চান্স দেওয়া যায়, আমি তাকে আবার ভাইবা নিলাম, তার আবার প্রজেক্ট দেখলাম, আবার কাজ করতে দিলাম, আমি এমনি এমনি দিব না, আবার করতে দিলাম, সে পারল না, যে গ্রেড পাইছে সেই গ্রেড। ফরচুনেটলি আর আনফরচুনেটলি সেই ছেলে আবার আমার কাছে পড়ছে এই সেমিস্টারে, অন্য একটা পড়ছে। তো সে, আমি জিজ্ঞেস করলাম, দেখলাম যে তার সিজিপি এখন আর 4 নাই। তখন আমি চেক করলাম যে আমার জন্য কি তার 4 চলে গেল কিনা। পরে দেখলাম না, অন্য একটা কোর্সে, কারণ আমার কোর্সে A+ মিস করছে, সে 3.99 হবে, 3.967 হবে। তো দেখলাম 3.97 হয়ে গেছে তার সিজিপি। কি ব্যাপার? তখন দেখলাম যে অন্য একটা কোর্সে সে B+ বা B এরকম আছে। ঠিক আছে, সো এইগুলো নিয়ে বদার্ড হয়ে না। অ্যাসেসমেন্ট যখন আসবে, অ্যাসেসমেন্টের সময় আমরা পার করব। এখন তো শেখার সময় লেট মি হেল্প ইউ, যতখানি পারি আমি চেষ্টা করব। ওকে, আচ্ছা, আর আমি আপনাদের এইটা মনে রিটার্ন করি নাই, এমসিকিউটা রিটার্ন করে দিব। এমসিকিউতে সম্ভবত কিছু বোনাস অ্যাড করে দিব পরে। এখন আগে দেখি 2টা কুইজ দেন, কুইজের অবস্থা দেখি কি অবস্থা। ঠিক আছে, থ্যাংক ইউ, ইউ ক্যান লিভ টুডে, বাট ওয়েট, মানডের ক্লাসটাতে আমরা কিন্তু ল্যাব টাস্ক অবশ্যই দেখাবো সবাই। ঠিক আছে, ল্যাব 4টা অবশ্যই দেখতে হবে, কারণ ল্যাব 4 এর উপর ডিপেন্ড করে আপনার প্রজেক্টের অবস্থা ডিপেন্ড করবে। মিডের প্রজেক্ট করবে, মিডের প্রজেক্টের প্রেজেন্টেশনে কিন্তু কোনো ধরনের রাইটিং নাই, কোনো ধরনের নাই, প্রেজেন্টেশন নাই, মানে স্লাইড বানাতে হবে না, খালি প্রজেক্ট আনবেন দেখাবেন, এই অবস্থা। আমি অমুক ইউজার নিয়ে কাজ করছি, এটা হচ্ছে আমার লগইন, এটা হচ্ছে রেজিস্ট্রেশন, এটা হচ্ছে এটা এগুলো কি দেখা যাবে। দ্যাটস ইট। ওকে, কারো কোনো কোশ্চেন? এনিথিং? এনিওয়ান? এনি কোশ্চেন? ওকে, সো ইউ ক্যান লিভ টুডে, অ্যান্ড আমাদের ওয়েডনেসডেতে প্লিজ ওইটার জন্য আস্তে আস্তে করে প্রিপারেশন নেন। আর ফার্স্ট কুইজটা কিন্তু আপনাদের সেকশনের মানে খুবই খারাপ হয়েছে, আমি যেরকম এক্সপেকটেশন রাখছিলাম ওরকম হয়নি। ঠিক আছে, সেকেন্ড কুইজটা অবশ্যই আমাদের ভালো করতে হবে, আমি রিটার্ন করে দিচ্ছি কুইজটা। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, ইউ ক্যান লিভ। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কথা ছিল স্যার।